ফুটবল, ক্রিকেট সহ স্কুল পর্যায়ে 5 ইভেন্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামোর আগে খেলোয়াড়দের সুবিধা বাড়ানোর গুরুত্ব প্রতিমন্ত্রী আমিনুল হকের। জাহানারা কাণ্ডে নিষিদ্ধ সাবেক নির্বাচক মঞ্জুরুল, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত, লিপুর দায়িত্ব বাড়ল আরও 1 মাস। নারী বিপিএল এর প্রথম আসর শুরু 4 এপ্রিল। কাল মাঠে গড়াচ্ছে বিসিএল এর ওয়ানডে ফরম্যাট। বগুড়ায় মুখোমুখি নর্থ ও ইস্ট জোন, রাজশাহীতে লড়বে সেন্ট্রাল এবং সাউথ। পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে চোখ ক্রিকেটারদের। টি-20 বিশ্বকাপে ভারত বধ করল সাউথ আফ্রিকা। আহমেদাবাদে বোলেকোয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় ইংল্যান্ডের। এবং সিডনিতে এশিয়ান কাপের একাদশ বাছাই মনোযোগী বাটলার। 2 দলে ভাগ হয়ে ম্যাচ খেললেন নারী ফুটবলাররা। অনুশীলনে সন্তুষ্টি সুইডেন প্রবাসী আনিকার। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার 5টি ইভেন্ট স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নের চেয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সুযোগ সুবিধার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচনের মাধ্যমে সচল করে কার্যক্রম বাড়ানোর জন্য প্রতিমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো শোনার পাশাপাশি সমাধানের পরামর্শ নিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক, যেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। দেশের ফেডারেশনগুলোর অচল অবস্থা, বাজেট স্বল্পতা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা না থাকা, মাঠ স্বল্পতা সহ বেশ কিছু সমস্যা, যা মনোযোগ দিয়েই শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, দেন সমাধানের আশ্বাস। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচিত কমিটি গঠন ও এর কার্যক্রম বাড়ানো, সাফল্যের বিবেচনায় বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া, যুব ও বাংলাদেশ গেমস চালু সহ বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন সাংবাদিকরা। কিভাবে আমরা খেলাধুলার পরিধি বাড়াতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের 4র্থ শ্রেণী থেকে অন্তত 5টি ইভেন্ট বাধ্যতামূলক করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। অবকাঠামোর চেয়ে অ্যাথলিট ও খেলোয়াড়দের সুযোগ সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে বর্তমান সরকার। সারা বছর খেলোয়াড়দের মাঠে রাখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সেভাবেই বছরের শুরুতেই হবে ক্যালেন্ডার। আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। এদিকে জাতীয় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বাড়ানো সহ দেশের ক্রীড়ানীতিতে পরিবর্তন আনার আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জাহানারা কাণ্ডে শাস্তি দেয়া হলো নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিপীড়নের অভিযোগে মঞ্জুকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড সভায় আরও 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। নারী বিপিএল এর প্রথম আসরের পর্দা উঠবে 4 এপ্রিল। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ আরও 1 মাস বাড়াতে চায় বিসিবি। এবার হয়তো কিছুটা স্বস্তি পাবেন জাহানারা আলম। অবশেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শাস্তির আওতায় আনলো ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক জাহানারা আলমের কান্না সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেট আঙ্গনকে। গত বছর নভেম্বরে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। তার দাবি, বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন মঞ্জুর কাছে। লাঞ্ছনার অভিযোগ আনেন আরও একাধিক নারী ক্রিকেটার। চরম চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে শুরুতে 3 সদস্যের আর পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য 4 সদস্য ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। গত 2 ফেব্রুয়ারি জাহানারা ইস্যুতে রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় তদন্ত কমিটি। ওই রিপোর্টের ভিত্তিতে 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টিতে অসৎ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বোর্ড। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর সিদ্ধান্ত জানালো বিসিবি। মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বর্তমানে চীনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জু। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। বোর্ড সভায় আরও বেশ কিছু বিষয়ে এসেছে সিদ্ধান্ত। নারী বিপিএল এর তারিখ অনুমোদন দেওয়া হয়েছে। 4 থেকে 14 এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে হবে উদ্বোধনী আসর। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে চুক্তির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দিচ্ছে বোর্ড। এই সময়ে সিলেকশন প্যানেলের চিফ হিসেবে নতুন কাউকে চূড়ান্ত করা হবে, যে পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমনের নাম। বিসিবির বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনও জানানো হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার বিসিএল প্রসঙ্গ। সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট। বগুড়ায় মুখোমুখি হবে নর্থ ও ইস্ট জোন, আর রাজশাহীতে লড়বে সেন্ট্রাল ও সাউথ জোন। এই বিসিএল দিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চান জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের স্কোয়াড নিয়ে আশাবাদী নাজমুল হোসেন শান্ত ও ইয়াসের আলী রাব্বি। আসরের শুভ সূচনার লক্ষ্য নর্থ ও ইস্ট জোনের 2 অধিনায়কেরই। আগামী মাসে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাক্কা 5 মাস পর ওয়ানডে ফরম্যাটে নামবে টাইগাররা। 2027 ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের পথে এগিয়ে যেতে যে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগেই সেরা প্রস্তুতি সারতে চান মিরাজ, শান্ত, লিটনরা। ওয়ানডে ফরম্যাটের বিসিএল মাঠে গড়াতে যাচ্ছে 3 ভেন্যুতে। বগুড়া ও রাজশাহীতে হবে অধিকাংশ ম্যাচ। 3 মার্চ ফাইনাল হবে ঢাকায়। উদ্বোধনী দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নর্থ জোন এবং ইয়াসির আলী রাব্বির ইস্ট জোন। পাকিস্তান সিরিজের আগে এ আসর নিয়ে সিরিয়াস ন্যাশনাল টিমের ক্রিকেটাররা। প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টে ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। পাশাপাশি লিটন দাস যেভাবে ওয়ানডে টি20 ফরম্যাটটা খেলছে লাস্ট কিছুদিন এবং টেস্টে রেগুলার পারফরম্যান্স, তো আমার মনে হয় না যে ওয়ানডে ফরম্যাট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। শান্তর নর্থ জোন তারকায় ঠাসা। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, আকবর আলী, নাহিদ রানারা আছেন। অন্যদিকে রাব্বির ইস্ট জোনে আছেন মুমিনুল হক, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, হাসান মাহমুদরা। বগুড়ার উইকেটে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় 2 দল। আমার মনে হয় খুব ভালো একটা ম্যাচই হবে, কম্পিটিটিভ ক্রিকেটই হবে। উইকেটটা ভালো, আমার মনে হয় স্পোর্টিং উইকেট। 2 দলের জন্যই সুবিধা থাকবে এবং ব্যাটিং বোলিংয়ের সুবিধা থাকবে। সো যে দলটা বেটার ক্রিকেট খেলবে অবশ্যই তারাই জিতবে। বাট আমার মনে হয় যে আমরা খুব ব্যালেন্স একটা সাইড, আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমার মনে হয় যে রেজাল্টটাও আমাদের দিকে আসবে। 3 mm ঘাস আছে বললো উইকেটে। হ্যাঁ, দেখলাম উইকেট খুব শক্ত। তো আমার কাছে মনে হয় প্রথম 10টা ওভার একটু খেলা শুরুর 10টা ওভার একটু চ্যালেঞ্জিং হবে ব্যাটসম্যানদের জন্য। বাট দিন গড়াতে গড়াতে আমার কাছে মনে হয় উইকেট আরও ভালো হবে। অবশ্যই যদি প্রথমে ব্যাটিং করি 300+ রান তো করার অবশ্যই প্ল্যান থাকবে, বাকিটা উইকেটের উপর। অবশ্যই চেষ্টা করব যে যদি আগে বোলিং করি, উইকেট যদি ওরকম থাকে, খুব ভালো উইকেট থাকে, 300 রানের নিচে বুক করার। এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত আসরের অন্য 2 দল সাউথ ও সেন্ট্রাল জোন। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সাউথ জোনে আছেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানের মতো তারকারা। আর মাহিদুল ইসলাম অঙ্কনের সেন্ট্রাল জোনে আছেন নাইম শেখ, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত, এবাদত হোসেন, রিপন মন্ডলরা। নিজেদের স্টেডিয়ামে প্রিয় ক্রিকেটারদের লড়াই দেখতে মুখিয়ে আছেন স্থানীয় দর্শকরাও। মাকসুম আলম খান, সময় সংবাদ।
এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। আহমেদাবাদে ভারত বধের মহাকাব্য লিখল সাউথ আফ্রিকা। বলে কয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। ৭৬ রানে জয় পেল মার্ক্রাম বাহিনী। শুরুতে ব্যাট করে মিলার ব্রেভিস এবং স্টাপসের কৃতিত্বে ১৮৭ রান করে সাউথ আফ্রিকা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানে অল আউট গৌতম গম্ভীর শিষ্যরা। ম্যাচ ছাড়া হয়েছেন ডেভিড মিলার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। না, এবারের আসরেরটা হবে কিনা তা বলে দেবে সময়। তবে আপাতত ২০২৪-এর পুনরাবৃত্তি। প্রতিপক্ষ ভারত সাউথ আফ্রিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দেওয়ার মন্ত্রে উজ্জীবিত ভারত অবশ্য টস জিততে পারেনি। কয়েন ভাগ্য হাসে সফরকারীদের পক্ষে। উইলো হাতে মোতেরার ২২ গজে এইডেন মার্ক্রাম এবং কুইন্টন ডিকক। কিন্তু টস হারলেও ম্যাচের লাগাম ভারতের কাছ থেকে নেওয়া সম্ভব হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই বোল্ড ডিকক, শিকারী জসপ্রীত বুমরাহ। পরের ওভারে আবারও স্ট্রাইক। এবার আশদ্বীপের শিকার আফ্রিকান ক্যাপ্টেন। ককের ৬ রানের পর মার্ক্রাম বিদায় নেন ৪-এ। রায়ান রিকেলটনও টিকলেন ৭ বল। বুমরার দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন বলের সমান ৭ রান। ২০ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় সাউথ আফ্রিকা। দারুণ কিছুর প্রত্যাশায় তখন স্টেডিয়ামের ৯২,০০০ ভারতীয়। কিন্তু ডেওয়াল ব্রেভিস এবং ডেভিড মিলারের ছিল ভিন্ন চিন্তা। শুরুটা দেখে শুনে করার পর দুজনেই পাল্টা আক্রমণ করেন টিম ইন্ডিয়ার বোলিং শিবিরে। তাদের উইলোবাজিতে ছত্রখান হয়ে যায় ভারত। পাওয়ার প্লেতে যে রান রেট ছিল ৬-এর একটু বেশি, ৭ থেকে ১৪ ওভারে তা বেড়ে দাঁড়ায় ১২-তে। দুজনে মিলে গড়েন ৯৭ রানের জুটি। ২৯ বলে ৪৫ রান করেন ব্রেভিস। ১৫৫ স্ট্রাইক রেটে বাউন্ডারি মারেন ৩টা, ওভার বাউন্ডারিও ৩টা। সঙ্গে থাকা মিলার ছিলেন আরও রুদ্রমূর্তিতে। ১৮০ স্ট্রাইক রেটে ৩৫ বলে করেন ৬৩ রান, ৭টা চারের সঙ্গে ৩ ছক্কা। পরে ক্রিস্টিয়ান স্টাফস ছাড়া রান পাননি আর কেউ। ২৪ বলে ৪৪ আসে এই ব্যাটারের উইলো থেকে। বাকিদের আসা যাওয়ার মাঝে সাউথ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয় ১৮৭। জবাব দিতে নেমে অবশ্য পাত্তাই পায়নি টিম ইন্ডিয়ার বিখ্যাত ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারে ঈশান কিষানকে দিয়ে শুরু হয় প্রোটিয়াদের শিকার। রানের খাতা খোলার আগেই ফিরে যান উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডাউনে নামা তিলক ভার্মা বিদায় নেন ১ রানে। অভিষেক শর্মা রানের খাতা খোলার সৌভাগ্য অর্জন করলেও ১৫ রানেই থেমে যায় তার উইলো। পরপর উইকেট হারানোয় চাপে পড়ে যায় ভারত, যার উতরাতে পারেনি তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দেন ইন্ডিয়ান ব্যাটাররা। একমাত্র শিবম দুবে ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। ৪ উইকেট নিয়ে ভারতীয়দের ধসিয়ে দেন মার্কো ইয়েনসেন। আর এক ওভারেই ৩ উইকেট নেন কেশব মহারাজ। কার্বিন বসের ঝুলিতে গেছে ২ উইকেট। প্রোটিয়া বোলারদের এই দাপটে ১১১ রানেই শেষ হয়ে যায় ভারত। ম্যাচ হারে ৭৬ রানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ কাল ওয়াংখেড়েতে মুখোমুখি হবে গ্রুপ পর্বের 2 অপরাজিত দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 2 বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া জিম্বাবুয়ে এই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী। অন্যদিকে দলে ইনজুরি সমস্যা না থাকায় স্বস্তিতে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এবারের টি-20 বিশ্বকাপে স্পটলাইট কেড়েছে জিম্বাবুয়ে। যে দল 2 বছর আগে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, সেই দলটাই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8 নিশ্চিত করেছে, যেখানে জিম্বাবুয়ের প্রথম বাধা ওয়েস্ট ইন্ডিজ। তবে গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলে ভারতের মাটিতে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ হতে পারে জিম্বাবুয়ের জন্য। এছাড়া কাগজে কলমে শক্তিমত্তায় এগিয়ে ক্যারিবিয়ানরা। তবু গ্রুপ পর্বের আত্মবিশ্বাস এ ম্যাচে কাজে লাগিয়ে বাজিমাতের প্রত্যাশা সিকান্দার রাজার। আমার মনে হয় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। ফলাফল যাই হোক না কেন, আমি মনে করি না সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণ হবে। ছোট মাঠ বা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ 2 দলের জন্যই অবস্থা একই থাকবে। আমরা চাই জিম্বাবুয়ের সেরা পারফরম্যান্স। এবারে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল আছে দারুণ ফর্মে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে সুপার 8 নিশ্চিত করেছে তারাও। শুরুটা করে স্কটল্যান্ডকে হারিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস বাড়ে ড্যারেন স্যামি বাহিনীর। নেপাল ও ইতালিকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উইন্ডিজ। ওয়াংখেড়ে 22 গজে এই আসরে 2টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ভেন্যু সুবিধায় কিছুটা এগিয়ে থাকবে ক্যারিবীয়রা। এই ম্যাচের আগে ইনজুরি সমস্যা না থাকায় জয় নিয়ে আশাবাদী ড্যারেন স্যামি। তবে ম্যাচটা সহজভাবে নিচ্ছেন না উইন্ডিজ কোচ।
Yeah, he practiced well yesterday. আমাদের জন্য ভালো দিক হলো সবাই এখন খেলার জন্য প্রস্তুত। সুপার 8-এ যাওয়ার আগে সবাই এটাই চাইবে। এটা জেনে আমি খুশি যে আমার সব সৈনিক মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয় জিম্বাবুয়ে দারুণভাবে নেতৃত্ব পাচ্ছে। সিকান্দার রাজা খুব আত্মবিশ্বাসী আর সে নিজেই উদাহরণ তৈরি করে দলকে নেতৃত্ব দেয়। ম্যাচের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। টুর্নামেন্টে দুই দলই এখনো হারেনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজই জয়ী হবে বলে আশা করি। And he leads by example. গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রেখেছেন সেই হোপ রোমারিও শেফার্ডরা। কদিন আগেও ইনজুরি নিয়ে ক্যারিবিয়ান শিবিরে কিছুটা অস্বস্তি থাকলেও শেফার্ডের অনুশীলনে যোগ দেয়া স্বস্তি দিচ্ছে সামিকে। They got 6 fans in the রোমারিও শেফার্ড অনুশীলন করেছেন, বল ব্যাট দুটোতেই ভালো করেছেন। সেই হোপ একজন দারুণ ব্যাটার, ব্যাটিংয়ে তার কি করতে হবে সেটা ভালোভাবেই বোঝেন। অন্য খেলোয়াড়রাও তাদের দায়িত্ব পালন করেছেন। Nobody gives you a chance. টি-20 ফরম্যাটে মুখোমুখি 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর একটিতে জয় জিম্বাবুয়ের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের খবর। শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের। 46 রানের জয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের নারীরা। টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে 7 উইকেট 134 রান করে ভারত। জবাবে 88 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রথমবার আয়োজিত টুর্নামেন্টের শিরোপা জিতল ভারত নারী এ দল। টি-20তে 135 রান খুব বড় লক্ষ্য নয়, তবে নারী ক্রিকেটে এই স্কোরটাও অনেক বড় হয়ে যায়। দেখে শুনে ব্যাট করলে 120 বলে 135 করাটা কঠিন ছিল না, কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই হয়তো কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ নারী এ দল। আর ফাইনালের চাপটা নিতে পারল না টাইগ্রেসরা। অথচ সুযোগ ছিল ভারতকে মুখ্যম জবাব দেয়ার। শেষ পর্যন্ত আর হলো কই। আক্ষেপ আর হতাশা সঙ্গী লাল সবুজদের। 135 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটাও খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 36 রান তোলে দল। দারুণ ব্যাট করছিলেন শারমিন ও শামীমা, কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশ ব্যাটাররা। শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহতই থাকে, ফলে জয়ের মুখ আর দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের। দলের হয়ে সর্বোচ্চ 20 রান করেন ওপেনার শামীমা সুলতানা। 18 রান আসে শারমিন সুলতানার ব্যাটে। ফাহিমা খাতুন ছিলেন এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। গুরুত্বপূর্ণ দিনে তার উপর ভরসা ছিল দলের। পারলেন না আস্থার প্রতিদান দিতে, আউট হন 14 রান করে। 10 রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই 10-এর কোটা পার করতে পারেননি। ভারতের সবচেয়ে সফল বোলার প্রেমা রাওয়াত 3টি উইকেট নিয়েছেন তিনি। 2টি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। মাত্র 44 রানে 4 উইকেট হারিয়ে চাপেই পড়ে রাধার দল, কিন্তু পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস। অভিজ্ঞতা আর দক্ষতার পরিচয় দেন দুই ব্যাটার। দুই দলে দুইজন মিলে গড়েন 69 রানের জুটি। তাতেই বাড়তে থাকে দলীয় সংগ্রহ। ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে 30 বলে 36 রান করেন রাধা। অন্যদিকে শেষ পর্যন্ত খেলে যান তেজাল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর 51 রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র 34 বল থেকে আসে তার এই রান। এছাড়া 19 রান আসে দীনেশ বৃন্দার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন ফাহিমা খাতুন। হাতের নাগালে থাকা ম্যাচ যখন বের করে নিয়ে যায় প্রতিপক্ষ, তখন হতাশ হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যা হয়েছে বাংলাদেশের বেলায়। দর্শক হয়ে ভারতের শিরোপা উৎসব দেখতে হলো বাংলাদেশের মেয়েদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সিডনির তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সবার সঙ্গে বোঝাপড়া বেশ ভালো হওয়ায় অনুশীলন সেশনটা বেশ উপভোগ করছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই ফুটবলার। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে চান আনিকা। এদিন 11 জন করে 2 দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে দলের কম্বিনেশন ঠিক করতে চায় কোচিং স্টাফ।
সিডনির সকালে শুরুটাই গুড়ি গুড়ি বৃষ্টি। তবে নারী এশিয়ান কাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতিতে কোনো ছাড় দিতে নারাজ ফুটবলাররা। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে সকাল 8টা থেকে শুরু হয় অনুশীলন। ভ্রমণ ক্লান্তি এরই মধ্যে কেটে গেছে ফুটবলারদের। দ্বিতীয় দিনে তাই উজ্জীবিত নারী দল। এদিন অনুশীলনে ফুটবলারদের দ্রুত ট্রানজিশন ও বল নিয়ন্ত্রণের কৌশলের উপর বেশি জোর দিয়েছেন কোচ পিটার বাটলার। অনুশীলনের পর ম্যাচ আবহে 11 জন করে দুদলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আফিদারা। ম্যাচে বিভিন্ন পজিশনে ফুটবলারদের ঘাটতি ও উন্নতির জায়গাগুলো খুঁজে দেখেছেন কোচিং স্টাফ। আসরে বাংলাদেশের 3 প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান বেশ শক্তিশালী হওয়ায় সতর্ক বাটলার। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের মানসিকতা ধরে রেখে চাপমুক্ত থেকে ফুটবলাররা যেন পারফর্ম করতে পারেন সেদিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। পরে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের অধীনে জিম সেশনে অংশ নেন ফুটবলাররা। ঢাকার চেয়ে সিডনির গরম কিছুটা বেশি হয় মানিয়ে নেয়ার চেষ্টা চলছে ফুটবলারদের। বাংলাদেশ দলে মাতসুসিমা সুমাইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার সুইডেন প্রবাসী আনিকা রানিয়া। যাওয়ার আগে কোচ পিটার বাটলার জানিয়েছিলেন আনিকা যোগ দেয় শক্তি বেড়েছে লাল সবুজের। এরই মধ্যে সতীর্থদের সঙ্গে বেশ মানিয়েও নিয়েছেন তিনি। তবে গরমের সঙ্গে মানিয়ে নিতে নাকি কিছুটা কষ্ট হচ্ছে তার। মূল মিশনের আগে সবার কাছে দোয়া চেয়েছেন আনিকা। But we're getting used to it and it's getting better every day. I'm staying with Afida again and we're having much fun here in Sydney and the team bonding is getting better. To be honest, it feels the same. For me, it's hard with the weather. I'm still getting used to the weather and it's hotter here than in Bangladesh. আগামী 27 ফেব্রুয়ারির আগ পর্যন্ত এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। পারভিন আক্তার, সময় সংবাদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে সম্মাননা জানিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তীর ধনুকের তৈরি বিশেষ ক্রেস্ট। এ সময় আমিনুল হকের সামনে বাংলাদেশ আর্চারির ইতিহাস ও অর্জন তুলে ধরেন চপল। বাংলাদেশে আর্চারির একাডেমি নির্মাণে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাহায্য চান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ট্রেনিং একাডেমিটা আছে, এটা আসলে শব্দ দূষণের জন্য নিরবচ্ছিন্ন প্রশিক্ষণের বিঘ্ন ঘটে। আমরা চাচ্ছিলাম যে একদম আরও সেই ভাওয়ালের যে কি বলে এটা কালিয়াকোর বা রাজেন্দ্রপুর এলাকায় যদি কোনো জায়গা শালবনের ভিতরে একটা পাইতাম, সেই ব্যাপারে একটা এক্সেলেন্স সেন্টার সুন্দরভাবে করা যেতে পারে। তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ উনি যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। প্রযুক্তি নির্ভরতা কমানো ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় চট্টগ্রামে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠের ঘোষণা দিয়েছিলেন মেয়র। ঘোষণা বাস্তবায়নে নগরীর হালি শহরে 1,70,00,000 টাকা ব্যয়ে নির্মিত হলো বিশ্বমানের খেলার মাঠ। 40,000 বর্গফুটের মাঠে রয়েছে ওয়াকওয়ে, কিডজোন সহ শিশু কিশোরদের জন্য নানা সুযোগ সুবিধা। 40,000 বর্গফুটের বিশাল দৃষ্টিনন্দন ও নজরকাড়া মাঠ, চারিদিকে 7 ফুট প্রশস্তের নান্দনিক ওয়াকওয়ে, পাশে 5 ফুট প্রশস্ত মন জুড়ানো বাগান, ব্যয় 1,70,00,000 টাকা। শিশু কিশোর ও তরুণদের সুস্থ বিকাশে আধুনিক মানের খেলার মাঠ নির্মাণ করা হয়েছে চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকায়। এই ধরনের মাঠগুলো আমরা করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এলাকাবাসী সুস্থ দেহে সুন্দর মন, তারা যাতে সুন্দর করে, মা বোনেরা এখানে অনেক সময় অনেক কারণে হাঁটতে পারে না, তারা এখন হাঁটতে পারার একটা সুযোগ আছে এবং বাচ্চাদের একটা সুযোগ তৈরি হয়ে গেছে। কারণ অনেক সময় বাচ্চারা অনেক দূর দূরান্তে গিয়ে শিশু পার্কে যায়, এখানে তারা এসে কিছুটা হলো এনজয় করতে পারবে। 3,750 বর্গফুটের ইনডোর, যেখানে টেনিস, ব্যাডমিন্টনের সুবিধা সহ আছে কিডজোন, ড্রেনেজ ব্যবস্থা এবং বায়ু চলাচল উপযোগী দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল, আছে 44টি বিশ্রামের বেঞ্চ। কিশোর গ্যাং আমাদের জন্য একটা বিস্ফোরক। এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জন্য খেলার মাঠের কোনো বিকল্প নেই। আমাদেরকে তাদেরকে কিছু তো দিতে হবে। কিশোরদের, যুবদেরকে আমরা যদি কিছুই দিতে না পারি, আমরা শুধু বললে তো হবে না। কাজে আমি মনে করি যে এইসব জিনিস খুবই দরকার। ক্ষমতা নেওয়ার পর নগরীর 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সর্বকালের সেরা ফুটবলার কে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? 1 দশকের বেশি সময় ধরে চলা এই বিতর্ক বোধ হয় আর টেনে লম্বা করার সুযোগ নেই। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ফুটবল বিশ্বের একমাত্র গোট CR7।
তাকে সর্বকালের সেরা সম্বোধন করে আমেরিকায় আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। যদিও কেন রোনালদোকে এই আমন্ত্রণ তা পরিষ্কার করেননি ট্রাম্প। প্রায় ১.৫ দশক ধরে চলা এক বিতর্ক, সর্বকালের সেরাকে মেসি না রোনালদো। বহু ফুটবল বোদ্ধা যে বিতর্কে দাড়ি টানতে পারেননি, সেই বিতর্কে ফুল স্টপ বসিয়েছেন এমন একজন যিনি আসলে ফুটবল সংশ্লিষ্টদের কেউই নন। তারপরও তার এই সিলেকশন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ গোট হিসেবে রোনালদোকে বেছে নেওয়ার নামটা যে ডোনাল্ড ট্রাম্পের। স্পোর্টসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পৃক্ততা বহু পুরনো, তবে ফুটবলের সঙ্গে নতুন। পরবর্তী বিশ্বকাপের আয়োজক হিসেবে আমেরিকার হাকডাক শুরু হওয়ার পর থেকেই সকারে মন বসেছে তার। গেল ক্লাব বিশ্বকাপ এই সম্পর্ক আরও গাঢ় করেছে। এরপর টিকিট বিক্রির উদ্বোধন কিংবা বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাৎ, সবই ব্যাপকভাবে আকৃষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্পকে ফুটবলের প্রতি। এরপর থেকেই হয়তো ফুটবলের নিয়মিত খোঁজ রাখতে শুরু করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, যার ধারাবাহিকতায় চোখে পড়ে লম্বা সময় ধরে চলা মেসি রোনালদোকে নিয়ে গোট বিতর্ক। যদিও সেই বিতর্কে গা ভাসাননি ডোনাল্ড ট্রাম্প, তার চোখে আর কেউ নন সর্বকালের সেরা ফুটবলার পর্তুগিজ ফুটবল বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের সাক্ষাৎ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রনকে সঙ্গে করে এনে তৈরি করে দিয়েছিলেন ঐতিহাসিক এই বৈঠকের উপলক্ষ, যেখানে উপস্থিত ছিলেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বলা যেতে পারে এই বৈঠকের পর থেকেই রোনালদোতে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এই বৈঠকের একটি স্থির চিত্র সংরক্ষণ করেছেন হোয়াইট হাউসের দেয়ালে। সেই ভালোবাসা থেকেই রোনালদোকে আবারও আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, রোনালদো তুমি সর্বকালের সেরা, আমরা তোমাকে চাই আমেরিকায়, চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন। এর পাশাপাশি AI দিয়ে একটি ভিডিও বানিয়ে পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ওভাল অফিসের ভেতরে ফুটবল খেলছেন তারা দুজন। তবে কেন রোনালদোকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার ব্যাখ্যা পাওয়া যায়নি। ফুটবল বিশ্লেষকদের ধারণা 11 জুন থেকে শুরু হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে তাকে পাশে চান মার্কিন প্রেসিডেন্ট, এজন্যই তার এই উদাত্ত আহ্বান। আবার অনেকের মতে ক্যারিয়ারের শেষ বেলায় রোনালদো যোগ দেবেন MLS-এ। মার্কিন মুলুকে মেসি যেভাবে ফুটবল জনপ্রিয় করেছেন সেই ভূমিকায় রোনালদোকেও দেখতে চান তিনি। সর্বকালের সেরা হিসেবে ট্রাম্প রোনালদোকে বেছে নেয় অবশ্য মন খারাপ মেসি ভক্তদের। তাদের মতে রনের সঙ্গে দেখা করে তাকে গোট বলেছেন তিনি। যদি মেসির সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয় তবে বদলে যেতে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। এসএব ইকবাল, সময় সংবাদ। এদিকে EPL-এ অবনমন অঞ্চলের কাছে থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেয়েছে লিভারপুল। স্বাগতিকদের 1-0 গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। ম্যাচের শুরুতে সাদামাটা ফুটবল খেলে লিভারপুল শুরুতেই বিপদের শঙ্কা জাগে সফরকারীদের, তবে রক্ষণ বিপদমুক্ত রাখেন গোলকিপার অ্যালিসন বেকার। এরপর অবশ্য আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করে নটিংহ্যাম। বিপরীতে প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিল অলরেডসদের আক্রমণ ভাগ। বল দখলে এগিয়ে থাকা নটিংহ্যামের 12 শটের বিপরীতে মাত্র 2 বার আক্রমণে যায় লিভারপুল। শেষ পর্যন্ত কোনো দল গোলের দেখা না পাওয়ায় গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে চেনা রূপে ফেরার চেষ্টা চালায় আর্নে স্লটের দল। বিরতির পর বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। আক্রমণের গতিও বাড়ায় প্রতিপক্ষের রক্ষণে। শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে যোগ করা সময়ে। ম্যাকেলিস্টারের গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অলরেডস বাহিনী। এই জয়ে প্রথমবারের মতো লিগে টানা 2 ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। 27 ম্যাচে 13 জয়ে 45 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে আর্নে স্লটের দল। তালিকায় শীর্ষস্থান নিরাপদে রাখার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার কাছে 2-1 গোলে হেরেছে মাদ্রিদিস্তারা। লিগে টানা 8 জয়ের পর হারের স্বাদ পেল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এদিকে EPL-এ নিকো ওরেলির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটিজেনরা। লিগে এটা তাদের টানা 3য় জয়। দীর্ঘদিন পর দারুণভাবে জমে উঠেছে স্প্যানিশ লিগ। পয়েন্ট টেবিলে প্রতি ম্যাচই পাল্টে যাচ্ছে রং। জিরোনার কাছে সবশেষ বার্সেলোনার পতনের পর স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ওসাসুনা ম্যাচে আবার হোঁচট খাওয়ায় অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নেমে এসেছে ক্লাবটির সমর্থকদের মাঝে। অথচ এদিন ম্যাচের শুরুটায় ওসাসুনার মাঠে আধিপত্য ছিল রিয়ালেরই। তবে বল দখলে এগিয়ে থাকলেও শুরুটায় ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। 24 মিনিটে গার্সিয়ার ক্রসে বিপদে পড়তে পারত মাদ্রিদিস্তারা, তবে ত্রাণ
ত্রাণকর্তা হয়ে দলকে বাঁচান থিবো কোর্তোয়া। 31 মিনিটে গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন দলটির সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। শুরু থেকেই গোলপোস্ট আগলে রাখলেও 38 মিনিটে বড় ভুল করে বসেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। ওসাসুনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। সে সুযোগ নিজেই কাজে লাগিয়ে ওসাসুনাকে লিড উপহার দেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড বুদিমির। 73 মিনিটের সমতা ফেরান ভিনিসিউস। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রাউল গার্সিয়া গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। লা লিগার মতো ইংলিশ প্রিমিয়ার লিগেও জমে উঠেছে শিরোপার লড়াই। আর্সেনালের সবশেষ 2 ম্যাচের বাজে পারফরমেন্সের সুযোগটা কড়াই গন্ডায় লুফে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপার স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছেন ক্লাবটির সমর্থকরা। নিউক্যাসল ম্যাচের জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে সিটিজেনদের। ম্যাচের 13 মিনিটে ওমর মারমৌশের পাশে গোল করেন নিকো ওরেলি। তবে 22 মিনিটে আনন্দ রূপ নেয় বিষাদে। গোল হজম করে বসে সিটি। লুইস হলের জোরালো শট ডিফেন্ডার রায়ান আইতনুরি বিপদমুক্ত করতে পারেননি। অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ খোলা ছিল না দোন্নারুমার। সমতায় ফেরে নিউক্যাসল। তবে 5 মিনিট পরই আর্লিং হল্যান্ডের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন তরুণ মিডফিল্ডার ওরেলি। এবারের ইপিএলে এটা ইংলিশ মিডফিল্ডারের চতুর্থ গোল। 43 মিনিটে ড্যান ভার্নের গোল অফসাইডে বাতিল হলে সমতায় ফিরতে পারেনি নিউক্যাসল। যোগ করার সময় গোলের দুর্দান্ত দুটি সুযোগ হাতছাড়া করেন ফিল ফোডেন ও হ্যালান্ড। দুবারই নিউক্যাসলকে বাঁচান গোলরক্ষক পোপ। 27 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে 2-এ আছে ম্যানচেস্টার সিটি। 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। পারভিন আক্তার, সময় সংবাদ। 2026 সালে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান ব্রাজিলের ফুটবল জাদুকর নেইমার জুনিয়র। ইনজুরি জর্জরিত নেইমার ব্রাজিলের এক গণমাধ্যমে নিজেই জানান 2027 সালে তিনি ফুটবলে নাও থাকতে পারেন। সাক্ষাৎকারে এবছরের ডিসেম্বরেই সান্তোসের হয়ে চুক্তি শেষ হওয়ার পর সব ধরনের ফুটবল থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান তারকা। সালটা 2009। সান্তোসে 17 বছর বয়সী এক অদ্ভুত প্রতিভার উদয়। কৌশল, পাস, ড্রিবলিং। জাতীয় দলের আলোচনায় আসতেও সময় লাগেনি খুব একটা। ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল আরও এক মহাতারকার, কিন্তু একের পর এক ইনজুরি ভাগ্য নেইমারকে হতে দেয়নি বিশ্বসেরা। বাধ্য হয়ে এবার নেইমার জানালেন তার ফুটবল ছাড়ার কথা। 2026 বিশ্বকাপের মঞ্চেই হতে পারে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ। তবে এবারের বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। এরপর ক্রমাগত চোট আর ফিটনেসের সমস্যা। নতুন কোচ কার্লো আনচেলত্তির গুডলুকে থাকলেও ইনজুরি আটকে দিচ্ছে নেইমারের জাতীয় দলের জার্সি গায়ে পরা। যদিও অনেকের চাওয়া 2026 বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হোক এই তারকাকে। 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর নেইমারের সেই কান্না এখনও গেঁথে আছে অনেকের মনে। কিন্তু মাঝে বেশ কয়েকবারই কথা ওঠে নেইমারের অবসর নিয়ে। এবার নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার নিজেই। শোনান বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথাও। এখন থেকে কি হবে আমি জানি না। আগামী বছর নিয়েও কিছু বলতে পারছি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। তবে এ বছরটা আমার এবং ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশ্বকাপের বছর। আমার কাছে এ বছরের গুরুত্ব অনেক। আমি এই মৌসুমে 100% ফিট থেকে খেলতে চাই। তবে বিশ্বকাপ খেলতে আবারও সেই সান্তোসই ভরসা রাখতে হচ্ছে নেইমারের। এই ক্লাবই খুলে দিয়েছে তাকে সুপারস্টার হওয়ার পথ। এখান থেকে 2013 সালে বার্সেলোনায় ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য পেয়েছিলেন নেইমার, কিন্তু এরপর পিএসজি থেকে আল হিলাল। নেইমারকে পেয়ে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় এই দুই ক্লাবের। ব্রাজিলিয়ান তারকাকে সইতে হয়েছে অনেক সমালোচনাও। সেরা ছন্দ ফিরে পেতে তাই ঘুরে ফিরে সেই আতুর ঘরেই ফেরেন নেইমার। প্রশ্ন, ডিসেম্বরে কি এই ক্লাব থেকে বিদায় নেবেন তিনি? দেখা যাক আমার মন কি সিদ্ধান্ত নেয়। বছরের শেষ দিকে আমার মন যা বলবে আমি সেটাই করার চেষ্টা করব। এবছরের ডিসেম্বরেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। তামিম হোসেন, সময় সংবাদ। গাজা উপত্যকায় একটি নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস এর উদ্বোধনী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 9টি দেশের সরকার প্রধান গাজায় ত্রাণ প্যাকেজের জন্য $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য 5টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেন, কেবল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা পুনর্নির্মাণ করলেই হবে না, মানুষদের আবেগ, আশা এবং বিশ্বাসকেও পুনর্গঠন করতে হবে।
ফুটবল এখানে বড় ভূমিকা রাখবে, তাই গাজায় ফিফা একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করে দেবে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাহানারা কাণ্ডে নিষিদ্ধ সাবেক নির্বাচক মঞ্জুরুল, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত, লিপুর দায়িত্ব বাড়ল আরও 1 মাস। নারী বিপিএল এর প্রথম আসর শুরু 4 এপ্রিল। কাল মাঠে গড়াচ্ছে বিসিএল এর ওয়ানডে ফরম্যাট। বগুড়ায় মুখোমুখি নর্থ ও ইস্ট জোন, রাজশাহীতে লড়বে সেন্ট্রাল এবং সাউথ। পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে চোখ ক্রিকেটারদের। টি-20 বিশ্বকাপে ভারত বধ করল সাউথ আফ্রিকা। আহমেদাবাদে বলে কয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় ইংল্যান্ডের। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সেখানে যুক্ত হবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।